গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অদ্ভুতুড়ে। আজ রইল তৃতীয় পর্ব। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটির পাশে আছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের গল্প অদ্ভুতুড়ে। নন্দবাবু মাথা চুলকে বললেন, আমার তো একটা নাম আছে স্যার, একটা থাকতে আর একটা নাম কেনা কি উচিত? তোমার নামটা যেন কি বললে? আগে নন্দ দুলাল রায়। নাক কুঁচকে দুলালবাবু বললেন, বাজে নাম, বিশ্রী নাম, পচা নাম। দুলাল সেন নামটা কত সুন্দর, তোমাকে বেশ মানাবেও হে, সস্তায় দিচ্ছি। নন্দবাবু সাধারণত কারো সঙ্গে রঙ্গরসিকতা করেন না, তাতে মনটা লঘু হয়ে যায়। তবু এখন কেমন যেন একটু রসিকতা করবার লোভ সামলাতে পারলেন না। বললেন, আগে সস্তা কোথায়, বেজায় আখড়া, প্রতি অক্ষর 10 পয়সা দরে পাওয়া যায়। দুলালবাবু হাঁ করে চেয়ে থেকে বললেন, বলো কি, নরহরি যে বলল অক্ষর 1 টাকা করে? নরহরি কে স্যার? সে আমার সাকরেদ, বাইরে দাঁড়িয়ে আছে। কিসের সাকরেদ? আমরা চুরি করতে বেরিয়েছি, খুব ভালো কাজ, সোজাও বটে। নন্দবাবু চোখ গোল করে বললেন, চুরি? দুলালবাবু একগাল হেসে বললেন, খুব সোজা কাজ, লোকের বাড়ি ঢুকে সব জিনিসপত্র চুপি চুপি সরিয়ে ফেলতে হয়, সেগুলো নরহরি বেচে পয়সা এনে দেবে। তুমিও আমাদের সঙ্গে নেমে পড়ো কাজে। চুরি করলে বুদ্ধি বাড়ে, সাহস বাড়ে, প্রত্যুৎপন্নমতিত্ব বাড়ে, চোখ কান নাক সব সজাগ হয়। চুরির মতো জিনিস নেই। বলেন কি স্যার, এই যে ভূতের মুখে রাম নাম, তার মানে কি? আপনি যে খুবই সাধু লোক ছিলেন, 25 বছর আগে কার কাছ থেকে যেন একটা পোস্ট কার্ড ধার করে বাবাকে চিঠি লিখেছিলেন। 25 বছর ধরে সেই পোস্ট কার্ডের জন্য আপনার মানসিক যন্ত্রণা হতো। পরে সেই লোকটার ছেলেকে খুঁজে বের করে একটা পোস্ট কার্ডের ধার শোধ করেছিলেন। এই গল্প আপনি নিজেই আমাদের বলেছিলেন। দুলালবাবু দ্রুত বেগে জমাট পায়েস খেতে খেতে ভারী আরাম বোধ করতে করতে বললেন, পোস্ট কার্ড, সেটা কি জিনিস বলো তো? নন্দবাবু খুবই হতাশ হয়ে দুলালবাবুর দিকে চেয়ে রইলেন। দুলালবাবু পায়েসের বাটি শেষ করে একটা ঢেকুর তুলে বললেন, বাহ, দিব্যি খাওয়া হলো, এবার কাজ। কি কাজ স্যার? বাসনপত্রগুলো সব চুরি করতে হবে, আর গয়নাগাটিও। চলো তো ছোকরা, আমার সঙ্গে একটু হাত লাগাবে। নরহরি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। নন্দবাবু হাসবেন কি কাঁদবেন তা বুঝতে পারলেন না, স্তম্ভিত হয়ে বসে রইলেন। দুলাল সেন তার চোখের সামনেই বাসনপত্রগুলো গুছিয়ে পাঁজা করে নিয়ে বেরিয়ে গেলেন। বলে গেলেন, এগুলো চালান করে দিয়েই ফিরে আসছি, এ বাড়িতে দেখছি মেলাই জিনিস। দুলালবাবু খোলা জানলাটার কাছে এসে আহ্লাদের গলায় ডাকলেন, নরহরি। সঙ্গে সঙ্গে জানলায় পাঁচুর ছায়া উদয় হলো। এই যে ধরো, আরো জিনিস আছে। পাঁচু বাসনগুলো নিয়ে খুশি হয়ে বলল, বড্ড সময় নিচ্ছেন যে পাঁচু বাবু, আর একটু তাড়াতাড়ি করলে হয় না? দুলালবাবু হেসে বললেন, খাচ্ছিলুম তো, বেশ খাওয়া হলো। তাও তাড়াতাড়ি হতো, একটা লোক এসে খামোখা নানা কথা জুড়ে দিল। আঁতকে উঠে পাঁচু বলল, লোক? বলেন কি, তাহলে তো ধরা পড়ে গেছেন? আরে না, তাকে ও দলে ভিড়িয়েছি, সে এখন গয়নাগাটি নিয়ে আসছে। পাঁচু অবিশ্বাসের চোখে চেয়ে থেকে বলল, কাজটা ঠিক করেননি পাঁচু বাবু, চুরির সময় অন্যদিকে মন দিতে নেই। দুলালবাবু একটু লজ্জা পেয়ে বললেন, আচ্ছা, এবার মন দিয়েই চুরি করছি। পাঁচু বাসনগুলো নিয়ে
গামছায় পোঁটলা বেঁধে ফেলল। তারপর মনে হলো এবারে সরে পড়াই বুদ্ধিমানের কাজ। লোকটা পাগল, ধরা পড়তে আর দেরি নেই। যা বাসনপত্র পেয়েছে পাঁচু, তা বেচলে 40-50 টাকা হেসে খেলে হয়ে যাবে। বেশি লোভ করা ভালো নয়। পাঁচু বাসনের পোঁটলাটা পিঠে ফেলে রওনা দিল। আর হঠাৎ দুটো লোহার মতো হাত এসে পিছন থেকে জাপটে ধরলো তাকে। আচমকা ধরা পড়ে পাঁচু আঁতকে উঠেছিল ঠিকই, তবে বহুদিনের শিক্ষা এবং অভিজ্ঞতার ফলে ঘাবড়ে গেল না, চেঁচামেচিও করে উঠল না। শুধু বজ্র আটুনিতে পোঁক পোঁক করে কয়েকটা শব্দ বেরোলো মুখ দিয়ে। পাঁচু খুব বেকায়দায় পড়ছে বুঝতে পেরে অমায়িক হেসে মোলায়েম গলায় বলল, কে রে তুই দাদু ভাই? অমন করে কি ধরতে আছে রে? বুড়ো হয়েছি না, তার উপর এই দেখ দাদু ভাই, তোর ঠাকুমা এক গাদা বাসন ঘাড়ে চাপিয়ে দিয়ে বলল, যাও বেয়াই বাড়ি পৌঁছে দিয়ে এসো। তা মাইল তিনেক পথ হেঁটে এই একটু জিরে নেব বলে ভাবছিলাম। পেছন থেকে যে সাপটে ধরে আছে সে এবার ক্রুদ্ধ গলায় বলল, তুমি একটা জোচ্চোর। পাঁচু জিভ কেটে বলল, ও কথা বলবেন না বাবু মশাই, এই ভোরবেলায় দেবতারা সব বেড়াতে বেরোন কিনা শুনে ফেলবেন, আর শুনলেই চিত্তির। সোজা স্বর্গে ফিরে গিয়ে আমার পুণ্যির খাতে যা জমা হয়েছিল সব ঢেঁড়া মেরে দেবেন। এই ভোরবেলাটায় তাই পাপ কথা বলতে নেই, পাপ কাজও করতে নেই। কিন্তু তুমি যে জোচ্চোর। পাঁচু চাপের চোটে দমসম হয়ে পড়েছিল। আর কয়েকবার কোঁক কোঁক শব্দ করে হাঁপাতে হাঁপাতে বলল, আগে আপনি যদি খুশি হন তাহলে বলি, আমি জোচ্চোরই বটে। এবারে ফাঁসটা একটু আলগা করুন, নইলে যে খুনের দায়ে ধরা পড়বেন বাবু মশাই। নামের দাম অক্ষর প্রতি কত ঠিক করে বলো তো এবার বাছাধন। ভয়ের চোটে এতক্ষণ গলাটা চিনতে পারছিল না পাঁচু, যদিও চেনা চেনা লাগছিল। এবার চিনতে পেরে একগাল হেসে বলল, ও পাঁচু বাবু নাকি? তা এই তো এক পাঁজা বাসন গস্ত করলেন, দিব্যি হাত হয়েছে, এর মধ্যে হঠাৎ আবার মেজাজ বিগড়লো কেন? দুলাল বাবু অত্যন্ত ক্রুদ্ধ গলায় বললেন, নন্দবাবু বলেছে নামের দাম প্রতি অক্ষরে 10 পয়সা, আর তুমি জোর চুরি করে নিয়েছো 1 টাকা করে। পাঁচু অত্যন্ত বিনয়ী গলায় বলল, নামের বাজার এবেলা ওবেলা ওঠানামা করে, তবু বলি পাঁচু বাবু, উটকো লোকের কথায় না নাচাই ভালো। নন্দবাবু নামের জানেটাই বা কি, আর নানান নামের নানান দর। পাঁচু নামটা কি যেমন তেমন নাম? চন্দ্রবিন্দু থাকলে নামের দর একটু বেশিই পড়ে যায়। দেখে আসুন না নামের বাজারটা। এবার যদি দয়া করে একটু ছাড়েন তো ভালো হয়। হাড়গোড় যে গুঁড়িয়ে গেল পাঁচু বাবু। দুলাল বাবু ছাড়লেন, বললেন, তাহলে জোর চুরি করনি? জিভ কেটে পাঁচু বলল, আপনার সঙ্গে কি যে বলেন! জোর চুরি না করলে পালাচ্ছিলে কেন? চোখ কপালে তুলে বলল, পালাচ্ছিলুম? কখনো নয়, আমার 14 পুরুষে কেউ কখনো পালায়নি, একটু আলগা দিচ্ছিলুম আর কি। নন্দলাল যে বলল ওই যে লোকটা পালাচ্ছে গিয়ে ধরুন। মহা মিথ্যেবাদী, যে নামের দাম নিয়ে জল ঘোলা করে তাকে কি বিশ্বাস করতে আছে? আছে বলে হঠাৎ নন্দবাবু হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে এলেন। বাবা গো বলে পাঁচু দৌড়তে লাগলো, তার পিছু পিছু নন্দবাবু। দুলাল বাবু ঘটনার আকস্মিকতায় একটু ভ্যাবাচেকা খেয়ে গেলেন, কি করা উচিত তা বুঝতে পারলেন না। হঠাৎ তাঁর মনে পড়ল মেলা কাজ বাকি, এখনো সোনা দানা গয়নাগাঁটি চুরি করা হয়নি, বাড়িটা ভর্তি কেবল জিনিস। দুলাল বাবু আবার জানলা গলে ভিতরে ঢুকে পড়লেন। ঘন্টাখানেকের মধ্যেই তিনি ঘর থেকে নানা জিনিস বের করে আনতে লাগলেন। জলের কুঁজো, কুলো, কৌটো, ছেঁড়া জুতো থেকে শুরু করে মগ বালতি কিছুই বাদ দিলেন না। দেখতে দেখতে জানলার বাইরে মেলা জিনিস জমে স্তূপাকার হয়ে উঠল। দুলাল বাবু খুব খুশি হলেন,
বাহ, চুরিটা দিব্যি জমে উঠেছে। দোতলায় উঠে তিনি যখন ভুবন রায়ের ঘরে হানা দিলেন, তখন তিনি চুরির নেশায় হন্যে হয়ে উঠেছেন। ভুবন রায়ের ঘরে মেলায় জিনিস, তবে বেশিরভাগই বাজে জিনিস। দুলালবাবু অনেক জিনিস নিচে নামিয়ে আনলেন। তারপর তার নজর পড়ল ভুবন রায়ের লোহার আলমারিটার দিকে, কিন্তু আলমারি চাবি দেওয়া। দুলালবাবু গিয়ে ভুবন রায়কে ডাকাডাকি করতে লাগলেন, এই যে মশাই, ও দাদু, আলমারির চাবিটা একটু দিন তো, দেরি হয়ে যাচ্ছে যে। ভুবন রায়ের ঘুম খুব গাঢ়, সহজে ভাঙে না, কিন্তু এত ডাকাডাকিতে মরাও উঠে বসে। দুলালবাবুকে দেখেই ভুবন রায় বললেন, কিছু আবিষ্কার করে ফেলেছেন নাকি? দুলালবাবু একগাল হেসে বললেন, কত কি, এর মধ্যেই, বলে ভুবন রায় তাড়াতাড়ি উঠে বসলেন। তা কি আবিষ্কার করলেন শুনি? দুলালবাবু খুব গম্ভীর হয়ে আঙুলের কর গুনে গুনে বলতে লাগলেন, প্রথমেই আবিষ্কার করলাম একটা ঝাঁটা, তারপর বিরিয়ানি, ফুলকপি, পায়েস, তারপর জুতো, জামা, কৌটো। ভুবন রায় স্বপ্ন দেখছেন কিনা বুঝতে না পেরে নিজের গায়ে চিমটি কেটে নিজেই উফ করে উঠলেন। দুলালবাবু গম্ভীর হয়ে বললেন, এখন ওই আলমারির মধ্যে কি আছে সেইটি আবিষ্কার করতে হবে, চাবিটা দিন তো। ভুবন রায় ভ্রুকুটি করে বললেন, আপনি কানে কম শোনেন জানতাম, কিন্তু এতটাই যে কম শোনেন তা জানা ছিল না। আমি আপনাকে বৈজ্ঞানিক আবিষ্কারের কাজে লাগিয়েছি, আর আপনি রাত দুপুরে আমার বাড়িতে ঢুকে ঝাঁটা জুতো আবিষ্কার করছেন। দুলালবাবু মাথা চুলকোতে লাগলেন, তার মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। কানে কম শোনেন, অথচ তিনি তো দিব্যি শুনতে পাচ্ছেন, অথচ কথাটা তার মিথ্যে বলেও মনে হচ্ছিল না। কি যেন তার মনে পড়তে লাগলো অল্প অল্প করে। ভুবন রায় আবার ধমকে সুরে বললেন, ছি দুলালবাবু, আপনার কাণ্ডজ্ঞান যে এতটাই কম তা আমার জানা ছিল না। দুলালবাবুর মাথাটা খুব রিমঝিম করতে লাগলো। একটু আগেও আর একজন তাকে দুলালবাবু বলে ডেকেছিল, নামটা তার চেনা চেনাও ঠেকছে যে। আচমকাই দুলালবাবুর মাথাটা যেন কেমন বোঁ করে ঘুরে গেল। তিনি চোখে অন্ধকার দেখলেন, তারপর পড়ে গিয়ে জ্ঞান হারালেন। ওদিকে নন্দবাবু পাঁচুর পিছনে ছুটতে ছুটতে যেখানে এসে হাজির হলেন, সেটা তাদের ভৌত ক্লাব। ক্লাবের পিছনে সেই ভাঙা বাড়ি, চারদিক ঝিমঝিম করছে, নির্জন। বুড়ো হলেও লোকটা যে বেশ জোরে দৌড়তে পারে তাতে কোনো সন্দেহ নেই। আর নন্দবাবু নিজে যে এখনো ভালো রকমই দৌড়তে পারেন তা তাঁর জানা ছিল না। ভৌত ক্লাবের কাছে চোরটা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল। নন্দবাবু তাকে ডেকে বললেন, ওহে নরহরি, তোমার ভয় নেই, পালিও না। পাঁচু ওরফে নরহরি একটা গাছের আড়াল থেকে বলল, ভয় আছে কি নেই সেটা বুঝবো কি করে? নন্দবাবু খুশিয়াল গলায় বললেন, তোমার দৌড় দেখে আমি খুশিই হয়েছি। পাঁচু চাপা গলায় বলল, আগে কর্তা, আপনিও কিছু কম যান না। নন্দবাবু বললেন, হে হে, তা বলতে পারো বটে। দৌড় ঝাঁপে আমার কিছু এলেম ছিল এককালে, এখনো আছে, বলে বিগলিত মুখে পাঁচু শিশু গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। সে বুঝে গেছে আজ রাতে এ শহরে পাগলের সংখ্যা বেজায় রকমের বেড়ে গেছে। নন্দবাবু ভৌত ক্লাবের ভেজানো দরজাটা ঠেলে খুলে ফেলে বললেন, এসো, একটু জিরিয়ে নেওয়া যাক, বড্ড জল তেষ্টা পেয়েছে। পাঁচুরও যথেষ্ট ধকল গেছে, এই বয়সে এত হুটোপাটি কি সয়? সেও নন্দবাবুর পিছু পিছু ঘরে ঢুকে মেঝের ওপর বসে পড়ল। যে আজ্ঞে। নন্দবাবু মোমবাতি জ্বাললেন, তারপর কুঁজো থেকে জল গড়িয়ে খেলেন। তারপর পাঁচুর দিকে চেয়ে বললেন, এটা কিসের ক্লাব জানো? পাঁচু একগাল হেসে বলল, তা আর জানবো না, এ হলো ভুতুড়ে ক্লাব, ভৌত ক্লাব। ওই হলো, আপনারা সব সাঁঝের বেলায় এখানে বসে ভূত প্রেত নামানোর জন্য চেষ্টা করেন, তবে তারা নামেন না। নন্দবাবু মাথা নেড়ে দুঃখের সঙ্গে বললেন, ঠিকই বলেছ, আমাদের একজন তো ভূত দেখার জন্য কত চেষ্টাই করলেন, শালার কাছে তার মুখ দেখানোই ভার হয়েছে।
পাঁচু খুব হাসলো। হাসতে হাসতেই বলল, আগে ভূতের কোনো অভাব নেই, চারদিকে মেলা ভূত। নন্দবাবু সোজা হয়ে বসে বললেন, বলো কি? পাঁচু গম্ভীর হয়ে বলল, আমরা হলুম তো রাত চড়া মানুষ, নিশুতি রাতেই আমাদের কাজ কারবার শুরু হয় কি না, আমরা তো বিস্তর ভূত দেখতে পাই। নন্দবাবু সাগ্রহে বললেন, কেমন? এই তো পরশুদিনই নিস্তারিণী ঠাকুমাকে দেখলুম, কদম তলায় বেল গাছ থেকে ঠ্যাং ঝুলিয়ে বসে আছেন। গতকালও বগলা দত্তের সঙ্গে দেখা, পুকুরে নেমে চান করছিলেন। তারপর ধরুন কুমোর পাড়ার মোড়ে যদি যান, দেখবেন নাথু মুছি বসে বসে জুতো সেলাই করছে। তার একটু দূরেই হারা নাপতে চুল ছাঁটছে। তারপর ধরুন এই ভৌত ক্লাবের পিছনেই তো গত ৩০০ বছর ধরে হরিহর মিত্র মশাই বসবাস করে যাচ্ছেন। সেই চুনোর ধুতি, গোঁফে সেই তুরতুরে আতর, গিলে করা পাঞ্জাবি, ৫ আঙুলে ৫খানা আংটি, তেমনি দাপুটে মেজাজ। এখনো কথায় কথায় মোহর বকশিস করেন, চটে গেলে চাবুক। হ্যাঁ, তা দেখাতে পারো? সে আর শক্ত কি, তবে কিনা। দুলাল বাবুর যখন চেতনা ফিরল, তখন সকাল হয়েছে। ঘরে পুবের জানলা দিয়ে বেশ খানিকটা রোদ এসে ঘরটা ঝলমল করছে আলোয়। আর সেই আলোয় ভুবন রায় ভূত দেখা চোখে দুলাল বাবুর মুখের দিকে চেয়ে কাঠ হয়ে বসে আছেন। দুলাল বাবু নিজের পরিস্থিতিটা বুঝতে একটু সময় নিলেন। তিনি প্রথম যে জিনিসটা বুঝতে পারলেন, সেটা অতিশয় বিস্ময়কর। বাইরে পাখি ডাকছে, বহুকাল পাখির ডাক শোনেননি, আরো অনেক কিছুই শোনেননি। হঠাৎ পাখির ডাক এত জোরে কানের পর্দায় এসে লাগছিল যে তিনি ২ কানে আঙুল দিয়ে উঠে বসলেন। তারপর ভুবন বাবুর দিকে চেয়ে বললেন, বড্ড বেশি আওয়াজ করছে পাখিগুলো। ভুবন রায় এমন কাঠ হয়ে বসে আছেন যে তাকে তার স্ট্যাচু বলে মনে হচ্ছিল। দুলালবাবু কথায় হ্যাঁ না কিছুই করলেন না, তবে খানিকটা হাঁ করে যেমন চেয়েছিলেন তেমনি চেয়ে রইলেন। দুলালবাবু ২ কান ২ আঙুলে কিছুক্ষণ খোঁচাখুচি করে নিয়ে বললেন, বেশ খিদেও হচ্ছে মশাই, পেট রীতিমতো চোঁচো করছে। কে যেন পিছন থেকে অত্যন্ত বিস্মিত গলায় বলে উঠল, খিদে? আপনার আবার খিদে পাচ্ছে? দুলালবাবু ঘাটটা ঘুরিয়ে দেখলেন দরজার কাছে আরো ২ প্রস্তর মূর্তি, একজন রামলাল, অন্যজন নন্দলাল। দুজনের মুখই একটু করে হাঁ। দুলালবাবু খুব গম্ভীর হয়ে বললেন, কেন বাপু, খিদে পাবেন নাই বা কেন? খিদে পেলে কি দোষ হয় কিছু, নাকি তোমাদের বাড়িতে খিদে পাওয়ার নিয়ম নেই? এমন ভাবখানা করছো যে খিদে কথাটা জীবনেই প্রথম শুনলে। বলি, তোমাদের খিদে টিদে পায় না? দুলালবাবুর এরকম কড়া ধমকানিতে নন্দবাবু বেশ ঘাবড়ে গিয়ে মাথা চুলকোতে চুলকোতে আমতা আমতা করে বললেন, না, খিদের আর দোষ কি, খিদে পেতেই পারে, আমাদেরও পায়। তবে কি না কাল রাত ২টোর সময় আপনি একাই এক পালোয়ানের ভোজ খেয়েছেন। এত তাড়াতাড়ি আবার খিদে পেয়ে থাকলে ভালোই, স্বাস্থ্যের লক্ষণ। তার মানে হজম টজম ভালোই হচ্ছে। আর দুলালবাবু নিজের এই বেয়াদব ছাত্রটির দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে থেকে বললেন, কাল রাত ২টোয় কে আমাকে ভোজ খাওয়ালো বলো তো? আমি তো নেমন্তন্ন বাড়িতে যাওয়া ছেড়েই দিয়েছি। নন্দবাবু সখেদে বললেন, নেমন্তন্ন তো আপনাকে করাও হয়নি স্যার, আপনি নিজেই আমাদের রান্নাঘরে ঢুকে স্বহস্তে নিজেকে পরিবেশন করেছেন। তারপর বাসনগুলো বেঁধে নিয়ে আপনার সাগরেদের হাতে চালান করে এলেন, সব স্বচক্ষে দেখা। দুলাল বাবু আর সহ্য করতে পারলেন না, টপ করে দাঁড়িয়ে নন্দলালের গালে চটাস করে একখানা চড় বসিয়ে বললেন, বাঁদর ছেলে, আবার মিথ্যে কথা বলা হচ্ছে। চড় খেয়ে নন্দবাবু চোখে অন্ধকার দেখলেন। ক্রমে সেই অন্ধকারে অনেক সর্ষে ফুল ফুটে উঠতে দেখলেন। তার পায়ের তলা থেকে মেঝেটাও কে যেন কার্পেটের মতো টেনে নিল। নন্দলাল কাটা কলা গাছের মতো পড়ে গেলেন। রামলাল এই কাণ্ড দেখে তড়াক করে দরজার ওপাশে গিয়ে লাফ দিয়ে পড়লেন। একসময় তিনিও দুলালবাবুর ছাত্র ছিলেন,
আর দুলালবাবুর মস্ত দোষ হলো, একজন ছাত্র দোষ করলে শুধু তাকে মেরেই ক্ষান্ত হতেন না, আরো 2-5 জনকে ফাউ হিসাবে ঠেঙিয়ে দিতেন। সেই কথা রামবাবুর খুব মনে আছে। ভুবনবাবু নীরবে দৃশ্যটা দেখলেন কয়েক সেকেন্ড, হু হা কিচ্ছু করলেন না। তবে হাঁ করে যেমন চেয়েছিলেন তেমনি চেয়ে রইলেন দুলালবাবুর দিকে। দুলালবাবু তার দিকে চেয়ে বললেন, বেয়াদবটার কথা শুনলেন? আমি নাকি রাত 2টোয়। ভুবনবাবু একটা মস্ত দীর্ঘশ্বাস ফেলে হাঁ বন্ধ করলেন। তারপর দুলালবাবুর দিকে চেয়ে বললেন, বলবান লোক আমি পছন্দই করি দুলালবাবু। আপনার গায়ে যে যথেষ্ট জোর হয়েছে এতে আমি খুবই খুশি, কিন্তু সত্যকে চাপা দেওয়ার জন্য গায়ের জোর খাটানোটা বোধহয় ভালো কাজ নয়। দুলালবাবু মাথা চুলকোতে লাগলেন, বললেন, আপনার মতো মান্যগণ্য লোককে কি করে বলবো কিন্তু কথাটা ডাহা মিথ্যে। ভুবনবাবু মাথা নেড়ে বললেন, মোটেই মিথ্যে নয়। কাল যে মাঝরাত্রিরে আপনি রান্নাঘরে ঢুকে খেয়েছেন তার যথেষ্ট প্রমাণ আছে। আর বাসনকোসনও যে সরিয়েছিলেন তার সাক্ষী হিসেবে পাঁচু মোদক নামে একটি লোককেও নন্দলাল ধরে এনেছে। সে আমাদের নিচের তলার ঘরে বসে রয়েছে। দুলালবাবু চোখ দুখানা বিস্ফারিত হয়ে গেল। পাঁচু মোদক? কোশমিন কালেও এরকম নাম শুনিনি। শুধু তাই নয় দুলালবাবু, নন্দলালের কাছে ধরা পড়ে আপনি নিজেকে পাঁচু মোদক বলে চালানোর চেষ্টা করেছিলেন। আর আপনি যে চুরি করতেই বাড়িতে ঢুকেছেন সে কথাও কবুল করেছেন। ঘটনা অনেক ঘটে গেছে দুলালবাবু, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে আপনি আমাদের আসল দুলালবাবু নন। আমাদের দুলালবাবু ছিলেন রোগা মানুষ, বুড়ো, কানে একেবারেই শোনেন না, নিরীহ। কিন্তু আপনি রীতিমতো স্বাস্থ্যবান, হিংস্র, সুপুরুষ। সুতরাং আমি জানতে চাই আপনি লোকটা কে, আর আমাদের আসল দুলালবাবুই বা কোথায় গেলেন। আমার ঘোরতর সন্দেহ আসল দুলালবাবুকে আপনি গুম করেছেন, খুনও করে থাকতে পারেন। দুলালবাবু এত অবাক হলেন যে মুখ দিয়ে বাক্য সরল না। অনেকক্ষণ বাদে বললেন, এসবের মানে কি? কি সব বলছেন ভুবনবাবু? ভুবনবাবু গম্ভীর হয়ে বললেন, অস্বীকার করছি না যে আপনার সঙ্গে দুলালবাবুর চেহারার অনেক মিল আছে, কিন্তু মিল থাকলেই যে একজন অন্যজন হয়ে যা খুশি করবেন তা তো হয় না। দুলালবাবু এবার নিজের দিকে তাকানোর একটা অক্ষম চেষ্টা করলেন। তার মনে হলো তিনি আগের মতো রোগা নেই, হাতটাতগুলো বেশ সবল আর শক্তিমান দেখাচ্ছে। ছাতিটাও চওড়া মনে হচ্ছে, গায়ে বেশ শক্তি অনুভব করছেন। না, তিনি তো বাস্তবিকই তাহলে দুলাল সেন নন। দুলালবাবু হঠাৎ বললেন, আপনার কাছে আয়না আছে? ভুবনবাবু পশ্চিমের দেয়ালে টাঙানো আয়নাটা দেখিয়ে দিয়ে বললেন, ওই তো। দুলালবাবু গিয়ে আয়নায় নিজের মুখখানা ভালো করে দেখলেন। সে আগেকার রোগা ভাঙা বুড়োটে মুখ তো এ নয়, রীতিমতো অল্প বয়সী একটা মুখ। দুলালবাবু হঠাৎ বুঝতে পারলেন কোথায় একটা মস্ত বড় গন্ডগোল হয়ে গেছে। ভুবনবাবু বললেন, কি হলো, আপনি কে তা বুঝতে পারলেন? দুলালবাবু দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, না, ঠিক চিনে উঠতে পারছি না, অথচ চেনা চেনা ঠেকছে। তাহলে? দুলালবাবু মাথা চুলকে বললেন, তাহলে? ভুবনবাবু অত্যন্ত কঠিন চোখে দুলালবাবুর দিকে চেয়ে বললেন, তাহলে আপনাকে পুলিশে দেওয়া উচিত কি না? নন্দবাবু থাপ্পড় খেয়ে ঘুরে পড়ে গিয়েছিলেন। এবার গালটা হাতের তেলোয় ঘষতে ঘষতে উঠে বসে বললেন, খুব উচিত। দুলালবাবু আর একবার ভালো করে নিজের মুখখানা দেখলেন। প্রথমটায় ঘাবড়ে গেলেও বারবার দেখার পর নিজের মুখখানা তার বেশ পছন্দই হলো। এর আগে যে তার রোগা ভাঙা লম্বাটে বুড়োটে মুখখানা ছিল সেটা তার বিশেষ পছন্দও ছিল না। তাই আয়নায় মুখ দেখা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। মুখখানা দেখতে দেখতে তিনি খুশি হয়ে একটু হেসেও ফেললেন। তারপর হঠাৎ বুদ্ধি খাটিয়ে বললেন, কিন্তু পুলিশে দেবেন কাকে? আমি যে কে সেটাই তো বুঝতে পারছি না। ভুবনবাবু গম্ভীর গলায় বললেন, পুলিশের ভয়ে ওরকম অনেকেই নিজের পরিচয় গোপন করে।
গুঁতোর চোটে নাম ধাম সবই শেষে বেরিয়ে পড়ে। রামলাল একটু ভয়ে ভয়ে ফের ঘরে ঢুকে বললেন, তাছাড়া কাল রাতে কে বা কারা আমাদের ল্যাবরেটরিতে একটা বিস্ফোরণও ঘটিয়েছে। আমার মনে হয় তাতে আপনার হাত থাকা অসম্ভব নয়। আমার আরো মনে হয় দুলালবাবু কোনো একটা অত্যাশ্চর্য আবিষ্কার করে ফেলেছিলেন, আর সেটা নষ্ট করার জন্যই আপনি বিস্ফোরণ ঘটিয়েছেন। দুলালবাবু নিজের মুখ দেখতে দেখতে বেশ নেশায় পড়ে গেছেন। বাহ, ভারী ভালো লাগছে তো দেখতে মুখখানা, আর শরীরটাও যেন শক্তপোক্ত দেখাচ্ছে। গায়ে গতরে যেন শক্তির একটা বন্যা বয়ে যাচ্ছে, হাত পা নিষ্পিস করছে কিছু একটা করে ফেলার জন্য। তিনি সুতরাং হাতের গুলি ফুলিয়ে রামলালের দিকে দুপা এগিয়ে গিয়ে বললেন, কিন্তু আমাকে আটকে রাখবে কে? পুলিশের হাতেই বা তুলে দেবে কে? তুমি নাকি? রামলাল সবহে দুপা পেছিয়ে গিয়ে তাড়াতাড়ি নন্দবাবুর দিকে আঙুল তুলে বলে উঠলেন, আমি না, ও বটে। বলে দুলালবাবু নন্দলালের দিকে ফিরে দাঁড়ালেন। নন্দবাবু খুব অবাক হয়ে বললেন, আমি মোটেই বলিনি যে আপনাকে আটকে রাখবো। কোন দুঃখে বলুন? দুলালবাবু একটা হুংকার দিয়ে বললেন, পুলিশকে খবর দিয়েছে কে? রামলাল কাঁদো কাঁদো হয়ে বলে উঠলেন, কেউ দেয়নি, দেওয়ার কথা ভাবিনি পর্যন্ত আমরা। নিজের দুই কাপুরুষ সন্তানকে খুব সমালোচকের চোখে লক্ষ্য করছিলেন ভুবন রায়। তার ছেলে হয়ে এরা যে কেন এত ভীরু আর দুর্বল চিত্ত হলো তিনি তা বুঝে উঠতে পারলেন না। কিন্তু ভুবন রায় নিজে কাপুরুষ নন, রীতিমতো সাহসী ও সক্ষম। সুতরাং তিনি বললেন, দেখুন মশাই, আপনাকে আমিই পুলিশে দেব বলেছি। দুলাল সেন হো হো করে হেসে উঠলেন। তারপর বুক ফুলিয়ে বললেন, পুলিশ আসার আগেই আমি সরে পড়ছি, যদি পারেন তো আটকানোর চেষ্টা করুন। এই বলে দুলালবাবু দরজার দিকে এগোতেই ভুবনবাবু তার মজবুত বেতের লাঠিটা বাগিয়ে পথ আটকালেন। দুলাল সেন অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে ভুবন রায়ের হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিয়ে স্রেফ দু হাতের চাপে মটাত করে দুমড়ে ফেললেন। তারপর গট গট করে দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে হাওয়া হয়ে গেলেন। নন্দলাল, রামলাল আর ভুবনবাবু পরস্পরের দিকে তাকিয়ে কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। ভুবনবাবু যে চটেছেন তা তাঁর কান দেখলেই বোঝা যায়। ভুবন রায়ের কান তখন নড়ে, ভয়ঙ্কর রেগে গেলেই এটা হয়। তিনি তার দুই অপদার্থ ছেলের দিকে রোষ কষায়িত লোচনে চেয়ে রইলেন, তাদের ভস্য করে দেওয়ার চেষ্টা করলেন। তারপর অতিশয় শীতল কঠিন গলায় বললেন, তোমরা অপদার্থ, ভীরু এবং কাপুরুষ। তোমাদের মতো ছেলেকেই শাস্ত্রে কুলাঙ্গার বলা হয়ে থাকে রামলাল। যে আজ্ঞে। দুলালবাবুর লাশ যেভাবেই হোক খুঁজে বের করতে লেগে যাও। মনে রেখো, লাশ পাওয়া না গেলে তোমার অন্ন জল বন্ধ। নন্দলাল, আগে বলুন, তুমি অত্যন্ত অকর্মণ্য আর বায়ুগ্রস্ত হয়ে পড়েছ। তোমার ভিতরে একটা ভালো রকম ওলট পালট দরকার। যাও, নিচে ভিতরের ঘেরা মাঠে এক নাগাড়ে 150 ডিগবাজি খাও। গুনে গুনে 150। আমি জানলা দিয়ে নজর রাখবো। রামলাল আর নন্দলাল দুজনেই মাথা চুলকোতে লাগলেন, কিন্তু জানেন ভুবন রায়ের আদেশ অমান্য করলে ঘোরতর সমস্যা দেখা দেবে। রামলাল কাঁচুমাচু মুখে বললেন, ইয়ে, আমার মনে হচ্ছে দুলালবাবু মরেননি, কাজেই তার লাশও পাওয়া যাবে না। দুলালবাবু যদি নাই মরে থাকেন তবে গেলেন কোথায়? রামলাল এই প্রশ্নে সদুত্তর দিতে পারলেন না, তাই মাথা চুলকোতে চুলকোতে লাশ খুঁজতে বেরিয়ে পড়লেন। নন্দবাবু বিরস মুখে ভিতরের ঘেরা মাঠে নেমে সভয়ে চারদিক চেয়ে দেখলেন ভাইপো ভাইঝিরা কাছাকাছি আছে কিনা। তারপর নিতান্তই অনিচ্ছের সঙ্গে এবং রাগে গড়গড় করতে করতে ডিগবাজি খেতে শুরু করলেন। দেখতে না দেখতে পিল পিল করে ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নিরা এসে জুটে গেল চারদিকে। এত বড় একটা মানুষকে প্রকাশ্যে ডিগবাজি খেতে তারা কখনো দেখেনি। ও কাকু, তুমি ডিগবাজি খাচ্ছ কেন? ও কাকু, তোমার কি মাথা খারাপ হয়ে গেল?
মামা গো, তুমি তো দিব্যি ডিগবাজি খেতে পারো দেখছি। নন্দবাবু হাসি হাসি মুখ করে বললেন, ডিগবাজি খাওয়া খুব ভালো। সাহেবরা বলে ডিগবাজিতে স্মৃতিশক্তি বাড়ে, গায়ে জোর হয়, খিদে হয়। তাহলে আমরাও খাই? যা না খা, যত খুশি খা। সঙ্গে সঙ্গে মাঠময় ডিগবাজির হররা পড়ে গেল। এতে নন্দবাবুর মনের জ্বালাটা একটু জুড়লো। বেশ ভালোই লাগতে লাগলো তার। 150 জায়গায় তিনিও 100-2 ডিগবাজি খাবেন বলে মনে মনে স্থির করে ফেললেন। ওপরের জানলা দিয়ে দৃশ্যটা খুব মনোযোগ দিয়েই দেখলেন ভুবন রায়। দেখতে দেখতে তার শৈশবের স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছিল। ডিগবাজি খাওয়া, আর্চ করা, ব্যাং লাফ দেওয়া, কত কি করেছেন ছেলেবেলায়। ভুবন রায় আর থাকতে পারলেন না। দোতলা থেকে তরতর করে নেমে নাতি নাতনিদের সঙ্গে ডিগবাজি খেতে শুরু করলেন। কাণ্ড দেখে নন্দবাবু ভয়ে জড়সড় হয়ে বললেন, বাবা, করছেন কি? এই বয়সে ডিগবাজি খাচ্ছেন? কোমরে টোমরে লেগে যাবে যে। ভুবন রায় ভ্রু কুঁচকে বললেন, এ তো তোমাদের মতো পলকা কোমর নয়। ভুবন রায়ের কোমরের ওপর ইমারত তোলা যায়, বুঝলে? দেখলুম তো, মাত্র 150টা ডিগবাজি খেতেই তোমার জিভ বেরিয়ে গেল। ডিগবাজি খেয়ে ভুবন রায়ের মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠল। তিনি ভাবলেন, পাঁচু মোদক যদিও চোর এবং অনধিকার অনুপ্রবেশকারী, তবু অতিথি তো, একটু খোঁজ খবর নেওয়া দরকার। তিনি যখন তালা খুলে নিচের তলার অন্ধকার ঘরখানায় গিয়ে ঢুকলেন, তখন হাতে লাঠিটা বাগিয়ে ধরা। ট্যান্ডাই ম্যান্ডাই করলে বা পালাতে চেষ্টা করলে কাজে লাগবে। ঘরে ঢুকে দেখলেন পাঁচু মোদক মেঝের ওপর শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। তবে সাড়া পেয়ে উঠে বসলো। পালানোর কোনো চেষ্টাই করলো না। প্রকাণ্ড হাই তুলে আড়মোড়া ভেঙে তাচ্ছিল্যের সঙ্গে বলল, সারা রাত বিস্তর ধকল গেছে মশাই, কাঁচা ঘুমটা কি না ভাঙালেই চলতো না? ভুবন রায়ের সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে না, কাজেই তিনি একটু দমে গিয়ে বললেন, তোমাকে তো ঘুমানোর জন্য ধরে রাখা হয়নি। পাঁচু মোদক ফু শব্দ করে গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, ধরে তো রেখেছেন কচু, জানলার 3টে শিক নড়বড় করছে। পশ্চিমের দেওয়ালটা এক জায়গায় নোনা ধরে ঝুরঝুরে হয়ে আছে। পাঁচুকে ধরে রাখা অত সহজ নয় মশাই। ইচ্ছে করলেই পালাতে পারতুম, শুধু পাগলা বাবুটির খবর না নিয়ে যেতে ইচ্ছে করলো না বলেই এখনো আছি। বটে? পাঁচু মাথা নেড়ে বলল, তা বাবু, এটা কি ভিখিরির বাড়ি নাকি হাড়কে পনের আড্ডা? কেন বলো তো? সকাল থেকে দাঁতে দানাটি কাটিনি, কেউ এখনো একটু খবর নিল না মশাই। এটা কিরকম ব্যবহার আপনাদের? ভুবন রায় এবার লজ্জিত হলেন। চোর ছ্যাঁচোর যাই হোক, একটু তদারক করা দরকার ছিল। ভুবন রায় বললেন, কিছু মনে করো না বাপু, ঝামেলায় একটু দেরি হয়ে গেছে, বসো, জল খাবারের ব্যবস্থা হচ্ছে। পাঁচু গম্ভীর গলায় বলল, একটু মোটা ব্যবস্থাই করবেন, গরিবের খিদে একটু বেশি কিনা। ভুবন রায় কাজের লোকদের ডাকাডাকি করলেন। জল খাবারের হুকুম হলো এবং একটু বাদে 6খানা গরম রুটি আর আলু কপির তরকারি সাজিয়ে দেওয়া হলো পাঁচুর সামনে। পাঁচু ঠা ঠা করে হেসে উঠল, 6খানা? 6খানা? ওরে বাবা, হাসতে হাসতে মরে যাব। এই যে আমার চেয়ে গরিব লোকের বাড়ি, হ্যাঁ? ভুবন রায় উত্তেজিত হয়ে বললেন, এটা কি মামার বাড়ি নাকি হে বেয়াদব? ওই 6খানার বেশি 1খানাও আর নয়। বেশি খাওয়া আমি একদম পছন্দ করি না। পাঁচু আর দ্বিরুক্তি না করে খাওয়া শুরু করে দিল। বলল, একটু চা পাবো তো কর্তাবাবু? বেশ বড় 1 গেলাস। চায়ে অভ্যেস অবশ্য আমার নেই, দুধে খাই। তা আপনাদের মতো কেপনের বাড়িতে তো আর দুধের আশা নেই, চা দিয়েই চালাতে হবে। একটু যেন বেশি করে দুধ দিয়ে করবেন, দেখবেন। খাওয়া শেষ করার পর চায়ের গেলাসটি হাতে নিয়ে পাঁচু খুব ভাবুকের মতো ভুবনবাবুর দিকে চাইল। ভুবনবাবু আগাগোড়া তার হাবভাব তীক্ষ্ণ নজরে দেখে নিচ্ছিলেন। লোকটাকে তার খুব উঁচু দরের ঘোড়েল বলে মনে হচ্ছিল। অমায়িক কিন্তু সাংঘাতিক ধূর্ত। ভুবনবাবু গলা খাঁকারি দিয়ে তৈরি হলেন। বললেন, দেখো বাপু,
তুমি অত্যন্ত পাজি লোক। তোমার ব্যবস্থা পরে হবে, কিন্তু তোমার সাগরেদটির পরিচয় আগে আমাদের দরকার। পাঁচু একটু গম্ভীর হয়ে বলল, বললে প্রত্যয় হবে না, কিন্তু আমার সাগরেদ টাগরেদ নেই। আগে দু চারজনকে সাগরেদ করে খুব শিক্ষা হয়েছে কি না, শিখিয়ে পড়িয়ে যেই মানুষ করলাম, অমনি যে যার নিজের পথ দেখলো। তারপর মশাই, সেই সাগরেদদের সঙ্গেই পাল্লা টানতে হলো। একবার তো গোপেশ্বর ঘটকের ঠাকুর দালানে সে দিয়েছি, অমনি সন্ডা দারোয়ানটা মহা শোরগোল তুলল। তখন করি কি, তাড়াতাড়ি কুম্ভক করে একেবারে ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে বিগ্রহের সিংহাসনের তলায়। মশাই কি বলবো, বেড়ালেও যেখানে সেধবার জায়গা নেই, সেখানে ঘাপটি মারতে গিয়ে দেখি আর আর এক মক্কেলও সেখানে কুম্ভক করে পড়ে আছে। কার এত ক্ষমতা দেখতে গিয়ে কি দেখলুম জানেন? আমারই এক সাগরেদ। বড় ঘেন্না হলো মশাই জীবনটার উপর। একবার তো ঠিক করেই ফেললুম যে এ ব্যবসা আর নয়, কিন্তু নেশাটা এমন যে। তাহলে লোকটি কে? পাঁচু চা শেষ করে একটা ঢেকুর তুলে বলল, মিষ্টিটা বড্ড কম দিয়েছেন, আর দুধটাও বড্ড টান টান। এ চা কি ভদ্রলোকে খেতে পারে? আমাদের চা হবে একেবারে গুড়ে গড়গড়ে, দুধের স্বর ভাসবে, আর চায়ের কাঠটিও হবে বেশ ঘন, তবে চা। ভুবনবাবু ধৈর্য ধরে অপেক্ষা করলেন, তারপর বললেন, এবার আসল কথা এসো বাপু। বাবুটি কে? আগে তা তো আপনারই জানবার কথা। আপনাদের গোয়াল ঘরে ভুল করে ঢুকে পড়ে ভারী কেলেঙ্কারিতে পড়ে গিয়েছিলুম, সেইখানে বাবুটিও পড়েছিলেন। ঘরে কেমন যেন বিদকুটে একটা গন্ধ আর ধোঁয়াটে ভাব। হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে আমাকে এমন ধরলেন যে প্রাণ যায় আর কি। দেখলুম বাবুটি বোকা শোকা, ভালো মন্দ গোছের, গোবর গণেশই বলা যায়, ছিটিয়ালো বটে, কিন্তু মানুষটি বেশ ভদ্র। নিজের নামই তার মনে নেই। আমার বড় কম ধকল যায়নি মশাই বাবুটিকে নিয়ে। তার একটা নাম দিতে হলো, কাজ টাজও শেখাতে হলো, তারপর তো সবই জানেন। তাহলে বাবুটিকে তুমি চেনো না? পাঁচু মাথা চুলকে বলল, একেবারে চিনি না বলাটা কি ঠিক হবে? মুখখানা চেনাই বটে, তবে নাম ধাম জানি না। আমার আবার বড় লোকদের সঙ্গে কারবার, গরিব গুরবদের তত্ত্ব খুব বেশি জানা নেই। বাবুটি বোধহয় মাস্টারি টাস্টারি কিছু করতেন। ভুবনবাবু গম্ভীর হয়ে বললেন, ভিজে বেড়াল। যাকগে, প্রশ্ন হলো সেই মাস্টারমশাই গেলেন কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আর একটা লোক কোথা থেকে এসে উদয় হয়েছে, রীতিমতো গুন্ডা প্রকৃতির। লোকটা পালিয়ে গেছে। এই ২ নম্বর লোকটা কে? আগে আমি ২ নম্বরদের কথা কিছু জানি না। খুব জানো, না জানলে চলবে কি করে? এই গুন্ডা লোকটা দুলাল বাবুকে হয় গুম না হয় খুন করেছে। পাঁচু মাথা নেড়ে বলল, অঙ্কটা মিলছে না। তার মানে? পাঁচু একগাল হেসে বলল, আপনারা লেখাপড়া জানা লোক তো, তা লেখাপড়া জানা লোকদের একটা ভারী মুশকিল হয়। তারা নিজেদের বুদ্ধি তেমন খাটাতে পারে না। মাথাটা অন্য সব পণ্ডিতদের কাছে বাঁধা রাখা থাকে তো। আপনারা হলেন সব লেখাপড়া জানা লোক, আমাদের মাথায় ওসব আজে বাজে আগডুম বাগডুম জিনিস নেই। যা পাবেন তা খাঁটি জিনিস। আচ্ছা বেয়াদব তো। পাঁচু গম্ভীর হয়ে বলল, তা আগে বেয়াদবি হয়তো একটু হচ্ছে, কিন্তু আপনাদের বুদ্ধিরও বলিহারি যাই। ২টো লোককে আপনারা পেলেন কোথায়? লোক তো একটাই। আপনাদের চোখের সামনেই লোকটা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তারপর যখন পাশ ফিরলো, তখন সেই লোকটাই অন্য লোক হয়ে গেল কিভাবে? ভুবনবাবু গম্ভীর হয়ে বললেন, আমাদের দুলালবাবু মোটেই চোর ছিলেন না। গুন্ডা তো হওয়ার উপায় তার নেই। তাছাড়া ওরকম হাবভাব আর হাতের গুলিও তার কোশমিন কালে ছিল না। সুতরাং আমাদের চোখে ধুলো দেওয়া অত সহজ নয় হে। লোক দুটোই ছিল, একজন দুলালবাবু, অন্যজন তোমার সাগরেদ। পাঁচু মাথাটা নেড়ে নেড়ে খানিকক্ষণ ভাবলো, তারপর বলল, না মশাই, অঙ্কটা ঠিকঠাক মিলছে না, আমাকেই মেলাতে হবে। এসব আপনাদের কর্ম নয়। বাবুটিকে আগে তো খুঁজে বার করি। তার মানে তোমাকে কি আমি ছেড়ে দিচ্ছি নাকি? মোটেই ভেবো না যে চালাকি করে পালাবে, পুলিশ আসছে।
পাঁচু মিষ্টি করে হেসে বলল, এই জন্যই তো লেখাপড়া জানা লোকদের কিচ্ছু হয় না, মাথাটা খেলে নাকি না? পাঁচু মোদক কি এতই সোজা লোক মশাই? পুলিশ ডেকে তাকে ধরাবেন? গত 60 বছরে এই শর্মা একবারও পুলিশের হাতে ধরা পড়েনি, তা জানেন? ভুবন রায় ভারী অবাক হলেন। ডাক সাইডে ভুবন রায়ের মুখের ওপর কথা বলবার মতো বুকের পাটাওয়ালা লোক তাহলে এখনো এই শহরে আছে, তাও আবার একটা ছিচকে চোর। এত অবাক হলেন যে তিনি কথাই বলতে পারলেন না। পাঁচু মোদক যথেষ্ট অভিমান ভরা গলায় বলল, এই রকম ঘরে আটকে রেখে আপনারা আমাকে কি অপমানটাই না করলেন। পাঁচু মোদককে আটকাতে হলে লোহার ঘর লাগে মশাই, তাও পেরে উঠবেন না। লোহা কেটে পাঁচু ঠিক পালাবে। আমি তো লজ্জায় অধোবদন হয়ে আছি তখন থেকে। মনে মনে ভাবছি, ওরে পাঁচু, তোর হলো কি? তোকে যে এরা কুকুর বেড়ালের সমান জ্ঞান করছে। ভুবনবাবু গলা খাঁকারি দিয়ে বললেন, বেশি কথা বলবার দরকার নেই, পুলিশ আসছে, যা বলার তাদের কাছেই বলো। পুলিশের সঙ্গে কথা? ও বাবা, পুলিশের সঙ্গে কথা বলা গুরুর বারণ। বললে 18 বার গঙ্গা স্নান করতে হবে। তা বাবু, পেন নাম হই, আজকের মতো বিদেয় হচ্ছি। এই বলে পাঁচু উঠে দাঁড়ালো। ভুবনবাবু কিছু বুঝে উঠবার আগেই পাঁচু একটা বেড়ালের মতো লাফ দিয়ে জানলায় উঠে চোখের পলকে দুখানা শিক সরিয়ে বাইরে লাফিয়ে পড়ল। ভুবনবাবু চেঁচাতে লাগলেন, পালালো পালালো, ধর রে তোরা, ধর! চেঁচানিতে লোকজন ছুটে এলো, কিন্তু ঘটনাটা কি ঘটেছে তা বুঝতে যে সময়টা গেল তাতে পাঁচু মোদকের একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়ার কথা। তবু লোকে লাঠিসোঁটা আর দড়ি-দড়া নিয়ে খোঁজাখুঁজি করতে বেরিয়ে পড়ল। রামলাল তার বাবাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ওইসব ডেঞ্জারাস লোক যত দূরে থাকে ততই ভালো। ভুবনবাবু খ্যাঁক করে উঠলেন, কাপুরুষের মতো কথা বলো না। লোকটাকে আমাদের পুলিশের হাতে দেওয়া উচিত ছিল। তোমরা এতগুলো লোক থাকতেও দিনে দুপুরে সকলের চোখের সামনে দিয়ে একটা জল জ্যান্ত লোক কি করে গায়েব হয়ে যায় বলতে পারো? লোকটা বোধহয় কোনো ম্যাজিক ট্যাজিক জানে। কালাচাঁদ সাধু তো দিনে দুপুরে অদৃশ্য হয়ে যেতে পারে, সেই রকমই কিছু। ভুবনবাবু ছেলের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এই তোমার বিজ্ঞান মনস্কতা? টুকটাক মাদুলি কবচ, ভূত প্রেত এইসব যদি বিশ্বাস করতে শুরু করো তাহলে কি হবে জানো? তোমার ল্যাবরেটরিতে কদিন পরে ঘাস গজাবে। হুঁ, উনি আবার বিজ্ঞানী, কুলাঙ্গার কোথাকার। রামলাল এই ভৎসনায় খুবই লজ্জিত হয়ে মাথা নিচু করলেন, কিন্তু কথাটা নন্দবাবুর খুব লাগলো। তিনি যদিও বাবাকে খুবই ভয় পান, কিন্তু টুকটাক ভূত প্রেত ইত্যাদির অপমান ঠিক হজম করতে পারলেন না। খুবই বিনীতভাবে তিনি বললেন, কিন্তু বাবা, ওসবই আছে। ভুবনবাবু হুঙ্কার দিয়ে উঠলেন, কি আছে বললে? নন্দবাবু আমতা আমতা করে বললেন, আগে স্বচক্ষেই দেখেছি যে। নন্দবাবু ভুবনবাবুর ভাবসাব দেখে দুপা পিছু হটে বললেন, আমাদের ভৌত ক্লাবের অনেকেই কিন্তু দেখেছে। ভুবনবাবু আর একটা হুঙ্কার ছাড়লেন, ভৌত ক্লাব? কতগুলো পাগল আর ইডিয়েট মিলে একটা গাঁজাখুরি আড্ডা বসিয়েছে, আর তাদের সব গুল গল্প আমাকে বিশ্বাস করতে হবে। তোমার অধঃপতন দেখে আমি অবাক হয়ে যাই। ভূত প্রেত নিয়ে মানুষ কখন মাথা ঘামায় জানো? যখন তার হাতে কোনো কাজ থাকে না। কাজের লোকেরা কখনো বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। বহুদিন নিষ্কর্মা বসে থেকে থেকে তোমার মাথাটাই অকেজো হয়ে গেছে। নন্দবাবু এই অভিযোগের কোনো সদুত্তর খুঁজে পেলেন না। আসলে বলার মতো অনেক কথাই আছে, তবে সেগুলো এখন বললে ভুবন রায় তাকে ছিঁড়ে ফেলবেন। ভুবন রায় তাঁর দুই অপদার্থ পুত্রের দিকে বাঘা চোখে নীরবে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, পাঁচু মোদক, তার সাগরেদ আর আমাদের দুলাল বাবু, এই তিনজন লোককে খুঁজে বের করা খুবই জরুরি। যদিও আমাদের তেমন কিছু চুরি যায়নি এবং খুন খারাপি বা মারদাঙ্গাও হয়নি, কিন্তু এসব ছোটখাটো ব্যাপারকে উপেক্ষা করলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। আমার তো ঘোর সন্দেহ হচ্ছে
গত কিছুদিন যাবৎ আমি যেসব বৈজ্ঞানিক আবিষ্কার করেছি সেগুলোর ফর্মুলা বাগানোর জন্যই দুষ্টু লোকের আনাগোনা শুরু হয়েছে। এই সময় ভুবন রায়ের তৃতীয় পুত্র শ্যামলাল এসে ঘরে ঢুকলো। শ্যামলালকে বাইরে থেকে বুঝে ওঠা খুবই শক্ত, কারণ শ্যামলাল কথাবার্তা খুবই কম বলে। তার বয়স 25-এর মধ্যেই। এই বয়সেই সে এমন গম্ভীর হয়ে থাকে যে তাকে ছেলে মানুষ বলে মনে হয় না। সে মাঝে মাঝে কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে যায় এবং কখনো কখনো 1-1.5 মাস পর হঠাৎ আবার ফিরে আসে। ভুবন রায় প্রথম প্রথম তাকে খুবই শাসন করতেন, কিন্তু শ্যামলাল নীরবে শাসন, মারধর, বকাঝকা সহ্য করে যায়, কখনো প্রতিবাদ করে না এবং সে কোথায় যায় তাও কাউকে বলে না। ভুবন রায় তার এই রহস্যময় ছেলেটিকে বিশেষ পছন্দ করেন না বটে, কিন্তু ঘাঁটানো না। দিন 15 আগে শ্যামলাল উধাও হয়ে গিয়েছিল। ভুবন রায় শ্যামলালের দিকে ভ্রু কুঁচকে চেয়ে থেকে বললেন, তুমি আবার কোথা থেকে উদয় হলে? শ্যামলাল জবাব দিল না, নীরবে চেয়ে রইল। ভুবন রায় বললেন, তোমরা এক একজন এক এক রকম। বাড়িটা ক্রমেই চিড়িয়াখানা হয়ে উঠছে। যাকগে, তোমরা এখন যে যার কাজে যাও। আমি ল্যাবরেটরিতে গিয়ে এখন বিজ্ঞান চর্চা করব। বিজ্ঞান নিয়ে বসে থাকলে মাথায় বাজে জিনিস ঢুকতে পারে না। শ্যামলাল হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলল, আমার একটা কথা ছিল। কি কথা? আপনি একটা ভুল করছেন। ভুবন রায় এমন অবাক বহুকাল হননি। চোখ গোল করে বললেন, ভুল? আমি? আগে হ্যাঁ, আপনি বলছেন কাল রাতে আমাদের বাড়িতে দুজন চোর ঢুকেছিল, কিন্তু কথাটা ঠিক নয়। তার মানে? চোর একজনই ঢুকেছিল, সে পাঁচু মোদক। দ্বিতীয় লোকটা দুলাল বাবু। আপনি দুলাল বাবুকে চিনতেও পেরেছিলেন, কিন্তু তবু কেন কে জানে তাকে ফের অন্য একটা লোক বলে ধরে নিচ্ছেন। ভুবন রায় খুবই অবাক হয়ে বললেন, রাতের বেলা তাকে আমি দুলাল বাবু বলে ভুল করেছিলাম ঠিকই, কিন্তু সকালের আলোয় দেখলাম লোকটার বয়স অনেক কম, দিব্যি তাগড়া চেহারা আর হাব ভাবও অন্যরকম। ঠিকই দেখেছেন, আমাদের রোগা ভোগা দুলাল বাবুরই এটা অন্য চেহারা। বলো কি, তুমি কি বলতে চাও যে দুলাল বাবু নিজের চেহারা পাল্টে ফেলতে পারেন? এই বিজ্ঞানের যুগে কি ওসব বুজরুকি চলে? শ্যামলাল মাথা নেড়ে বলল, আমি বিজ্ঞানের বিষয়ে কিছুই জানি না, তবে বিজ্ঞানও নানা রকম ভেলকি দেখাতে পারে। লোকটা যে দুলাল বাবুই তাতে কোনো সন্দেহ নেই। তুমি কি করে বুঝলে? আমি নিজের চোখে ব্যাপারটা দেখেছি। কি দেখেছো? আপনি তো জানেন যে আমি 15 দিন আগে নিরুদ্দেশ হয়ে যাই। কাল অনেক রাতে আমি ফিরে এসেছি, কিন্তু এসে প্রথমে বাড়ির মধ্যে না ঢুকে ল্যাবরেটরির দিকে যাই, কারণ ল্যাবরেটরিতে একটা অদ্ভুত আলো দেখা যাচ্ছিল। বটে? আগে হ্যাঁ, শুধু আলোই নয়, ল্যাবরেটরি থেকে একটা রঙিন ধোঁয়াও বেরোচ্ছিল। আমি গিয়ে কাঁচের শাসি দিয়ে উঁকি মেরে দেখি দুলাল বাবু মেঝের ওপর পড়ে আছেন। আমি চট করে ঢুকতে ভরসা পাইনি, ভয় হয়েছিল ওই গ্যাসটা বোধহয় বিষাক্ত। তাই কিছুক্ষণ অপেক্ষা করে আমি ল্যাবরেটরিতে ঢুকে দুলাল বাবুকে পরীক্ষা করে দেখলাম উনি মারা যাননি, তবে নাড়ির গতি বেশ বেশি ছিল। মাঝে মাঝে কেমন যেন কেঁপে কেঁপে উঠছিলেন। ভুবন বাবু এবার ব্যগ্র হয়ে বললেন, তারপর? তারপর এক অত্যাশ্চর্য ঘটনা দেখলাম। আমার চোখের সামনে দুলাল বাবুর চেহারার মধ্যে একটা পরিবর্তন ফুটে উঠতে লাগলো। কি রকম পরিবর্তন? প্রথমে দেখলাম দুলাল বাবুর মুখের চামড়ায় যেসব ভাঁজ টাজ ছিল সেগুলো মিলিয়ে গিয়ে চামড়াটা বেশ টান টান হয়ে উঠছে। রোগা শরীরটার মাসেলগুলো যেন ঠেলে উঠতে চাইছে, আর বয়সটা যেন বেশ কমে যাচ্ছে। বলো কি? আগে যা বলছি সব সত্যি, নিজের চোখে দেখা। তখন তুমি কি করলে? প্রথমে ভুতুড়ে কাণ্ড ভেবে একটু ভড়কে গিয়েছিলাম, তারপর মনে পড়লো ল্যাবরেটরিতে আমি একটা আলো আর ধোঁয়া দেখেছি, তাই উঠে গিয়ে টেবিলের উপরটা ভালো করে দেখলাম। কিছু পেলে? আগে হ্যাঁ, মনে হলো একটা ছোটখাটো বিস্ফোরণের মতো কিছু ঘটে গেছে।
একটা টেস্ট টিউবের মধ্যে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম। সেটা থেকে তখনও একটা বিকিরণ বেরিয়ে আসছিল। অবশ্য দেখতে দেখতেই সেটা মিলিয়ে গেল। তবু আমি টেবিলের ওপরে রাখা ভাঙা শিশিগুলো পরীক্ষা করে দেখলাম। আমার মনে হলো দুলালবাবু কোনো একটা এক্সপেরিমেন্ট করছিলেন। বটে, ভুবনবাবুর চোখে মুখে রীতিমতো আলো ফুটে উঠল। আগে হ্যাঁ, দুলালবাবু বোধহয় যৌবন ফিরে পাওয়ার কোনো ফর্মুলা আবিষ্কার করে ফেলেছেন। শিশিগুলো অধিকাংশই পুড়ে কালো হয়ে গেছে, তবে আমি কয়েকটা শিশির লেবেল থেকে কেমিক্যালগুলোর নাম টুকে নিতে পেরেছি, বাকিগুলো পারিনি। ভুবনবাবু মাথা নেড়ে বললেন, এ তো যুগান্তকারী ঘটনা। শ্যামলাল বলল, যে আজ্ঞে, তবে দুলালবাবু ছাড়া এই ঘটনা বোধ হয় আর ঘটানো যাবে না, কারণ অন্তত 7-8টা শিশি বোতল একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। ভুবনবাবু বিজ্ঞের মতো হেসে বললেন, কুছ পরোয়া নেই, কোন কোন শিশি কাজে লাগানো হয়েছিল তা অনায়াসে বাই সিম্পল প্রসেস অফ এলিমিনেশন বের করা যাবে। আমাদের কাছে সব কেমিক্যালের লিস্ট করা আছে, যেগুলো পাওয়া যাবে না সেগুলোই কাজে লাগানো হয়েছে বলে ধরতে হবে। যে আজ্ঞে, তোমাকে যতটা গবেট মনে করতাম শ্যামলাল, তুমি বোধহয় ততটা নও। যাকগে, এখন ল্যাবরেটরিতে গিয়ে ব্যাপারটা দেখি। দুলাল সেন ভুবনবাবুর বাড়ি থেকে সেই যে বেরিয়ে এসেছিলেন, তারপর থেকেই তার একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে তিনি আর আগেকার দুলাল সেন নন। আবার পুরনো দুলাল সেনকে যে মন থেকে তাড়াবেন তাও পারছেন না। ফলে এখন একটা মানুষের মধ্যেই দুটো মানুষ ঢুকে বসে আছে। সবেগে রাস্তা দিয়ে সোজা অনেকটা হাঁটলেন দুলালবাবু। আসলে তার যাওয়ার কোনো তেমন জায়গা নেই। তার তৈজসপত্র বলতে যা কিছু ছিল তা একটা টিনের সুটকেস আর শতরঞ্চিতে বাঁধা বিছানা। তা সে দুটো ভুবনবাবুর ল্যাবরেটরিতেই পড়ে আছে। উদ্ধার করার কোনো আশা আপাতত নেই। সেখানে নিশ্চয় এতক্ষণে পুলিশ গিজগিজ করছে। তবে দুলালবাবু জিনিসপত্রের জন্য বিশেষ চিন্তিত নন। তার এখন প্রধান চিন্তা হলো নিজের ভিতর দুটো মানুষকে তিনি সামলাবেন কি করে। ভেবেচিন্তে তিনি দেখছেন যে তার ভিতরে একটা হলো সাবেক দুলাল, সে লোকটা নিরীহ, শান্ত, ভালো মানুষ, ভীতু, বুড়োটে। আর একটা হলো নতুন দুলাল, সে মহা চ্যাংড়া, গুন্ডা, ফচকে, ইয়ারবাজ, সাহসী, মারকুটে। ফলে দুই দুলালে বনিবনা হচ্ছে না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি স্পষ্ট টের পাচ্ছিলেন তার ভিতরকার সাবেক দুলাল আর নতুন দুলালের মধ্যে বেশ একটা ঠেলাঠেলি, গুতোগুতি লেগে পড়েছে। তবে নতুন দুলালের মধ্যে মশমশ করছে জোর আর তেজ। দুলালবাবু হঠাৎ রাস্তা থেকে একটা আদলা ইঁট তুলে নিয়ে হালদার বাবুর টিনের চালে ধাঁই করে ছুঁড়ে মারলেন। পিলে চমকে দেওয়ার মতো শব্দ হলো। দুলালবাবুর ভিতরকার সাবেক দুলাল হাঁ হাঁ করে বলে উঠল, এসব কি হচ্ছে? এসব তো মহা অন্যায় কাজ, এ যে ঘোরতর দুষ্টুমি। নতুন দুলাল জবাবে বলে উঠল, রাখো রাখো তোমার ভালো মানুষই। এই হালদার তোমার অভাবের সময় নিজের গবের ছেলেকে 4 মাস পড়িয়ে নিয়ে মাত্র 11 টাকা ঠেকিয়েছিল, তা মনে আছে হে? আহা, তাতে কি, বিদ্যা দান মহাপুণ্য কর্ম, টাকা পয়সা কিচ্ছু নয়। নয় মানে? টাকা পয়সা কিছু নয় বললেই হলো? এখন পকেটে গোটা 10 টাকা থাকলে নবীন ময়রার দোকানে বসে গরম গরম কচুরি আর হালুয়া খাওয়া যেত। এদিকে চালে ঢিল পড়ায় খিটকেল হালদার বাবু রে রে করে তেড়ে বেরিয়ে এলেন। এসে দুলাল বাবুকে দেখে তাজ্জব, আমতা আমতা করে বললেন, দুলাল বাবু যে, তা ঢিলটা কে মারলো দেখেছেন নাকি? দুলাল বাবু বুকটা একটু চিতিয়ে বললেন, আমিই মেরেছি। আপনি লোকটা ভীষণ খারাপ, ভীষণ রকমের খারাপ। হালদার চোখ পাকিয়ে বললেন, বটে? কে বলল আমি খারাপ? আমিই বলছি। আপনার তো খুব তেল হয়েছে দেখছি, মুখ সামলে কথা কইবেন। বটে? না হলে কি করবেন শুনি? দুলাল বাবু আর একটা ইঁট তুলে নিলেন। তার বিবেক বলল বটে যে কাজটা ঠিক হচ্ছে না,
তবু ধাঁই করে সেটাও টিনের চালে মারলেন তিনি। হালদার বাবু এক লাফে এসে দুলাল বাবুর টুটি টিপে ধরলেন, কিন্তু নতুন দুলালের সঙ্গে পারবেন কেন? দুলাল বাবু এক ঘুষিতে তাকে 7 হাত দূরে ছিটকে ফেলে হা 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 করে হেসে উঠলেন। ওদিকে হালদারের ছেলে শিবু বেরিয়ে এসে বাপের হেনস্থা দেখে আর থাকতে পারল না। সে মহাগুন্ডা প্রকৃতির, ছুটে এসে সে দুলাল বাবুকে জাপটে ধরে বলল, স্যার, আপনাকে আমি মারবো না, শত হলেও মাস্টার মশাই, কিন্তু পুলিশের হাতে তুলে দেব। দুলাল বাবু ফের অট্ট হাসিতে ফেটে পড়ে শিবুকে স্রেফ বেড়াল ছানার মতো তুলে দূরে ছুঁড়ে দিলেন। এই কাণ্ড দেখে চারদিক থেকে লোকজন ছুটে আসতে লাগলো। দুলাল বাবু আর দাঁড়ালেন না, তাড়াতাড়ি অন্য রাস্তায় ঢুকে ছুটতে ছুটতে ভিন পাড়ায় চলে গেলেন। তার বেশ ফুর্তি লাগছিল, না, এতদিনে বেঁচে থাকাটাকে প্রথম উপভোগ করা যাচ্ছে। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অদ্ভুতুড়ে। আজ ছিল তৃতীয় পর্ব। ফিরে আসছি চতুর্থ পর্ব নিয়ে। গল্প